ছোটবেলা থেকে থিয়েটার ভালোবেসে থিয়েটার করি, ভালোবাসা তৈরি হয়েছে নাটকের প্রতি, থিয়েটারের প্রতি। আমরাও চেষ্টা করেছি কিছু ভালো কাজ করার। একাডেমি আমার কাছে তো মনে হয় একটা মন্দিরের মতন। প্রধানত যেটা যখন আমি প্রবাসে গেলাম আর কি, তখন ওখানে দেখলাম থিয়েটারের চলটা অনেক রয়েছে, লোকে থিয়েটার করছে। ডিরেকশন দিতে শুরু করলাম, তো পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে। তখন মনে হলো যে যাই আমি কোন গল্পটা বলবো, কেমনভাবে বলবো, সেই চিন্তাভাবনাগুলো তখন আসলো। আমার নিজের গল্প বলতে পারি, যেভাবে আমি গল্পটা বলতে চাই সেভাবে বলতে পারি, সেই ব্যাপারটা দেখলাম আমি আরও বেশি এনজয় করছি। অভিনয়ের বদলে নির্দেশনার কাজটা করতে বেশি পছন্দ করি এখন। কোন গল্পটা বলবো, কেন বলবো, সেটা তৈরি হচ্ছে। হয়তো আমি একটা গল্প পড়েছি, ভালো লেগেছে, বলতে ইচ্ছে হলো, তখন সেটা বললাম। বা কিছু গল্প আছে আমি অনেক দিন আগে হয়তো পড়েছি, সেটা বলা হয়ে ওঠেনি। বিদেশে নাটক যেহেতু করি, কলকাতায় নাটক করলে কিভাবে হয় আমার অতটা ভালো জানা নেই, কারণ আমি এখানে সেইভাবে দল করিনি। আর ওখানে যে যে দলটা করা হয় তার মধ্যে সব মানুষই কেউ পয়সা পায় না, সকলেই আসে ভালোবেসে নাটক করে আর কি। দেখুন, আমাদের নাটক যাত্রায় তো অনেক লোক যেত এবং একদম সাধারণ মানুষে যেত। তারা তো শুনেছি নাকি এখন যাত্রা প্রায় উঠে যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা হয়েছে। একটা সময় ছিল ফিল্মের লোকেরা গিয়ে যাত্রা করতো, কারণ যাত্রার অনেক বেশি পয়সা ছিল। থিয়েটার না দেখে হয়তো ফিল্ম বা টিভি দেখছে। একজন লেখক যখন গল্প লেখেন, তার কখনো কখনো মনে হয় যে চরিত্রগুলোকে আমি সৃষ্টি করলাম, তাদের যদি আমি আমার চোখের সামনে দেখতে পেতাম। যখন আমি নিজে লিখি বলে আমি জানি আমি আমার চরিত্রদের চোখের সামনে দেখতে পাই। তাদের হয়তো একটা নির্দিষ্ট চেহারা থাকে, হয়তো তারা আমার পরিচিত কোনো অভিনেতার চরিত্রের সঙ্গে মিলে যায়, চেহারার সঙ্গে মিলে যায়। খুব ইচ্ছে করে দেখতে, যাদেরকে আমি আমার শব্দ দিয়ে ফুটিয়ে তুললাম, তারা যদি আমার চোখের সামনে হেঁটে চলে বেড়ায়, তাহলে কেমন লাগে। আজকে সেরকম একজন মানুষকে আমরা নিয়ে এসেছি, যিনি এই কাজটা খুব দক্ষতার সঙ্গে করে থাকেন। আমার সঙ্গে সিডনি থেকে আছেন টিটো রয়। নমস্কার। নমস্কার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের এই চ্যানেলে আসার জন্য। আর আপনার সঙ্গে অনেক কথা আছে, অনেক কথা শুনবো, অনেক কথা জানবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনাকে করি যে এবারে তো কলকাতায় এসেছেন আপনি, আপনার একটা স্বপ্ন সার্থক হয়েছে, একাডেমিতে আপনার দলের অভিনয় আছে। এটা কি মানে এত দিন ধরে যে থিয়েটারের সঙ্গে আপনি যুক্ত, সেই তার একটা পুরস্কার এটা, নাকি একটা স্বপ্ন সার্থক হল? এখন আমরা থিয়েটার করার ব্যাপারটা ছোটোবেলা থেকে থিয়েটার ভালোবেসে থিয়েটার করি। আর একাডেমিতে বিভিন্ন সময় আমরা সেখানে বড় বড় সমস্ত অভিনেতা, ডাইরেক্টরের কাজ দেখেছি। কাজ দেখে দেখে একটা ভালোবাসা তৈরি হয়েছে নাটকের প্রতি, থিয়েটারের প্রতি। সেইখান থেকে আমরাও চেষ্টা করেছি কিছু ভালো কাজ করার, তাদের থেকে অনুপ্রেরণা পেয়েছি আর কি। সেইখানে যখন আমরা ডাক পেয়েছি একাডেমিতে এসে কাজ, একটা নাটক, একটা শো করার, আমাদের লেখা একটা নাটকের শো করার, সেটা অবশ্যই ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। মানে একাডেমি আমার কাছে তো মনে হয় একটা মন্দিরের মতন, যে সেখানে এসে সেই জায়গাতে আমরা নাটক করছি, এত মানুষ, যে মানুষদেরকে, যেখানে আমি বড় হয়েছি সেই মানুষগুলোর সামনে, সেটা অবশ্যই একটা প্রাপ্তি, অবশ্যই একটা ভালোবাসার জায়গা। নাটকের প্রতি ভালোবাসা ঠিক কবে থেকে শুরু হলো? সেটা একটু বলা মুশকিল, তার কারণটা ছোটোবেলার থেকে স্কুলে তো নাটক করতাম, কিন্তু স্কুলের নাটকে যে নাটকের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে সেরকম করে তো কিছু বুঝিনি। তবে স্কুলে যখন নাটক হতো তখন যেতাম, নাটক করতাম,
ভালো লাগতো। এই তখনই হয়তো ভালোবাসার ব্যাপারটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছিল। কিন্তু কোনোদিন মানে থিয়েটার করব ইয়ে করবো সেরকমভাবে তো ব্যাপারটা মাথায় কোনোদিন আসেনি, করিও নি। একটা সময় আসলো, তারপরে মনে হলো যে থিয়েটার নিয়মিত করিবে। প্রধানত যেটা যখন আমি প্রবাসে গেলাম আর কি, তখন ওখানে দেখলাম থিয়েটারের চলটা অনেক রয়েছে, লোকে থিয়েটার করছে। ওইখানে গিয়ে তখন মনে হলো যে তাহলে থিয়েটার করি। আর এই যখন থিয়েটার করতে শুরু করলাম ওইখানে, তখন মনে হচ্ছিল যে এটা করা যায়, ওটা করা যায়, এইভাবে করা যায়, ওইভাবে করা যায়। তখন চিন্তা ভাবনাগুলো আস্তে 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 করে মনে হলো যে এটা করা যায়, এটা করতে পারি, এটা করলে কেমন হয়। এই ব্যাপারগুলোকে আস্তে আস্তে করে নিজের মধ্যে তৈরি হতে ভালোবাসার জায়গাটা আরও পোক্ত হলো। তারপরে যখন ডিরেকশন দিতে শুরু করলাম, তখন তো পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে। তখন মনে হলো যে যাই আমি কোন গল্পটা বলবো, কেমনভাবে বলবো, সেই চিন্তা ভাবনাগুলো তখন আসলো। সেটা একটা আলাদা পার্সপেক্টিভ আর কি। অভিনয় না করে পরিচালনার কথা মনে হলো কেন? কারণ অভিনয়তে তো অনেক বেশি স্বীকৃতি, অনেক বেশি গ্ল্যামার। অভিনয়টা তো করতাম, প্রথম থেকে অভিনয়টাই করতাম। কিন্তু অভিনয়টা করতে করতে যখন নির্দেশনার সুযোগ আসলো, তখন মনে হলো যে একটা অন্য জগৎ নির্দেশনার জগৎটা। সেখানে আমার নিজের গল্প বলতে পারি, যেভাবে আমি গল্পটা বলতে চাই সেভাবে বলতে পারি। সেই ব্যাপারটা দেখলাম আমি আরও বেশি এনজয় করছি। তাই সেইভাবেই আস্তে আস্তে নির্দেশনার দিকে ঢুকে মানে চলতে শুরু করলাম আর কি। তা এখনও যখন প্রয়োজন হয় দলের কাজে তখন অভিনয় করি, কিন্তু আমি ইয়ে অভিনয়ের বদলে নির্দেশনার কাজটা করতে বেশি পছন্দ করি এখন। এখানে যেটা আমার জানতে ইচ্ছে করছে যে আপনি বললেন যখন যে গল্পটা বলতে ইচ্ছে করে বলি। এই যে বলতে ইচ্ছে করাটা এটা কি কোনো একটা পারিপার্শ্বিক থেকে আপনার মনে হয়? যে ধরুন একটা কোনো ক্রাইসিস চলছে, আ পলিটিক্যাল ক্রাইসিস বা সোশ্যাল ক্রাইসিস এরকম কিছু চলছে সেটা বা কোনো একটা সোশ্যাল ইস্যু নিয়ে করব এরকম কিছু মনে হয় নাকি জাস্ট একটা গল্প ভালো লাগে বলে সেই গল্পটা নিয়ে করেন? সেইভাবে ধরা বাঁধা কিছু নেই। কোন গল্পটা বলবো, কেন বলবো, সেটা তৈরি হচ্ছে। হয়তো আমি একটা গল্প পড়েছি, ভালো লেগেছে, বলতে ইচ্ছে হলো, তখন সেটা বললাম। বা কিছু গল্প আছে আমি অনেক দিন আগে হয়তো পড়েছি, সেটা বলা হয়ে ওঠেনি। হ্যাঁ, একটা উদাহরণ দিতে পারি ছোট করে। ছোটবেলায় বাবা, তখনও মহাভারত টিভিতে আসেনি, বাবা মহাভারতটা আমাদের সবাইকে পড়ে শোনাতেন। মানে রাতের বেলা একটা সময় এই মহাভারতটা উনি পড়তেন, আবার তারপর সেটাকে বিশ্লেষণ করতেন কি অমুক তমুক। আর আমরা বাড়ির যারা ছিল তারা সকলে মিলে ওটা শুনতাম আর কি। সেই করতে করতে তখন আমার একটা চরিত্র সম্বন্ধে ভীষণ আগ্রহ তৈরি হলো। কেন যে আগ্রহ তৈরি হলো সেটা জানি না, কিন্তু আগ্রহ তৈরি হলো শকুনির এক চরিত্রটা সম্বন্ধে। তারপরে যখন নাটক করতে শুরু করলাম তখন যে এই চরিত্রটা তো সুন্দরভাবে বলা যায়, এর গল্পটা তো ওইরকমভাবে কেউ বলেননি। এইটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হলো। এই চিন্তাটা আমার বহু বছরের ইচ্ছে। কিন্তু যখন তারপরে যখন নিজের একটা দল হলো, তখন একটা গল্প বলার জন্য গল্প দরকার হলো, তো এই গল্পটা তো বলা যায়। তখন আমরা ওই গল্পটা লিখলাম, যে নিঃসঙ্গ সৈনিক বলে একটা মহাভারতের বেস করে একটা নাটক লেখা হলো। ওই শকুনির চরিত্রটাকে মেন রেখে এবং কৌরবেরদের গল্পটা বলা হলো, যেটা আমরা সাধারণত ওদের পার্সপেক্টিভে গল্পটা বলা হলো। ওটা আমাদের সেকেন্ড প্রোডাকশন ছিল, খুব জনপ্রিয় হয়েছিল, লোকের ভালো লেগেছিল। কি পার্সপেক্টিভটা ধরেছিলেন একটু জানতে চাই। না, যে আমরা যেভাবে শকুনকে জানি যে এই লোকটার মনে একটা পা খোড়া ছিল, একটা চোখ কানা ছিল, এত বড় লম্বা দাড়ি ছিল, একটা খুব খলনায়ক বলতে যেরকমভাবে আমরা বোঝাই আর কি, আমরা সেরকম কোনোটাই করিনি। আমরা করেছি যে সে তার মনের মধ্যে চিন্তা ভাবনা ছিল, কিন্তু যে ছিল সেটা আলাদা কথা। তার মানে এই না যে তার চেহারায় ওরকমভাবে আলাদা করে কিছু কথা। আমার চেহারা একদম নিপাট ভদ্রলোকের মতন একটা চেহারা শকুনি। সে তার
ইয়েকে বলছে, বোঝাচ্ছে। দুর্যোধন শকুনি তাদের নিজেদের যেভাবে গল্পটা বলছে যে আমার এটা করা উচিত, আমার এটাই, আমার যুদ্ধে জিততে হবে, যুদ্ধে জিততে আমাকে কি কি করতে হবে। তারপরে বলা হচ্ছে যে দ্রুতক্রিয়ার যে ব্যাপারটা, দ্রুতক্রিয়া তো শকুনি অনেক ভালো প্লেয়ার। হ্যাঁ, সে যতবার যুধিষ্ঠিরের সাথে খেলবে ততবার জিতবে। তার জন্য ইয়ে করার, কপট করার কোনো দরকার হয় না। মানে আজকে যদি দেখি একটা খুব ভালো টেনিস প্লেয়ার, সে যদি একটা ইন্ডিয়ান একটা টেনিস প্লেয়ারের সাথে খেলে, তো যতবার যে খেলবে ততবার সে জিতবে। সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে তাহলে তো কপট করার দরকার নেই, তো সব সময় জিতবে। তো এই ব্যাপারগুলো মাথার মধ্যে এসছে, সেইভাবে আমরা ব্যাপারটাকে দেখেছি, সেইভাবে নাটকটা লেখা হয়েছে। দল করে থিয়েটার করার কথা কেন মনে হলো? মানে চাকরি করছেন, সংসারের একটা চাপ আছে, তারপরেও দল করে থিয়েটার করার কথা কেন মনে হলো? আমরা ওখানে একটা ওখানকার অ্যাসোসিয়েশন আছে, সেখানেই আমি যখন গেছি ওই দেশে আর্লি 90s-এ, সেইখানে গিয়ে তখন দেখলাম ওখানে একটা রাতে অভিনয় হয়, মানে একটা নাটকের ইয়ে আছে, তো সেইখানে অভিনয় করতাম বেশিরভাগ সময়। তারপরে আমি একটা সময় ওই অ্যাসোসিয়েশনের কমিটিতে আসি। তখন আমার যেহেতু নাটক ভালো লাগতো, আমি বললাম একটা নাটক দেখবো, অনেকগুলো নাটক দেখলে কেমন হয়। ফলে ওখানে একটা নাট্যোৎসব শুরু হলো এবং তাতে ছোটো ছোটো নাটক অনেকগুলো করা হলো, একাঙ্ক নাটক বেশিরভাগই। পরে দেখলাম যে একাঙ্ক নাটকটা খুব পপুলার হলো, ওটা এখনও খুব পপুলার। কিন্তু একাঙ্ক নাটক করতে গিয়ে যেহেতু হচ্ছে সেই জন্য আর বড়ো নাটক করা হচ্ছে না। তা বড় নাটকগুলো বা অন্য ধরনের গল্প বলা হচ্ছে না, সেখানে একটা রেস্ট্রিকশান থাকে। তখন মনে হলো যে আমার একটা, আমি বলতে চাই। সেই জায়গা থেকে একটা দল তৈরি হলো কথক। আর কথক থিয়েটার তৈরি হয়েছিল আমার অনেক দিন আগে। ওই নাথপতি অনাথপথে কথক ঠাকুরনের ব্যাপারটা আমাকে খুব নাড়া দিয়েছিল একটা সময়, যখন দেখেছিলাম আর কি। তা সেখান থেকে কিছু অবশ্যই ইন্সপায়ার হয়েছিলাম। তখন মনে হচ্ছিল তো কথক হলে ভালো হয়, কারণ আমরা তো গল্পই বলছি, তাই সেইভাবে। দলের তো একটা প্রশাসনিক দিক থাকে, তো সেটা একজন ডিরেক্টরের যেমন রোলটা একটু ক্রিয়েটিভ রোল, তারপরে একটু দলের অ্যাডমিনিস্ট্রেটিভ দিকগুলো কি কোথাও গিয়ে একটু বোর্ডাম আসে তাতে? বিদেশে নাটক যেহেতু করি, কলকাতায় নাটক করলে কিভাবে হয় আমার অতটা ভালো জানা নেই, কারণ আমি এখানে সেইভাবে দল করিনি। আর ওখানে যে যে দলটা করা হয় তার মধ্যে সব মানুষই কেউ পয়সা পায় না, সকলেই আসে ভালোবেসে নাটক করে আর কি। সেই জন্যে পয়সা কড়ির ব্যাপারটা প্রধানত ওই হলটল ভাড়া করতে টতে যে সমস্তগুলো, সেই ব্যাপারগুলো হয়। আর তারপরে প্রধানত পয়সা কড়িগুলো আমাদের পকেট থেকেই যায়, তাই জন্য ওই নিয়ে অতটা দুশ্চিন্তা। জানি আমি এইটা করবো, এত টাকা খরচা হবে, সেটা আমাদের কাছ থেকেই যাবে সেই পর্যন্ত, তাই নিয়ে অত না। আর দল অর্থে সেইভাবে আমার কোনো দল নেই যে এখানে এই 10টা লোক আছে তারাই সবসময় নাটক করে, সেরকম বলে কিছু নেই। আমি যখন নাটক করি তখন ওইখানে যারা নাটক করতে পারেন তাদের কথা মাথায় থাকে, তাদেরকে বলি এই নাটকটা করছি, তুমি করবে কি না, এসো। তারা ভালোবেসে আসেন, করেন। আজকে একটা নাটকে একজন এসছেন, তো পরের নাটকে তিনি থাকবেন কি থাকবেন না তার কোনো ঠিক ইয়ে নেই, ঠিক নেই। তো সেইভাবে মানে সেই অর্থে ঠিক দল বলবো কি বলবো না, ঠিক ওইভাবে দল নেই আর কি। মানে প্রধানত এটা কি কোনো রেজিস্টার্ড এন্টিটি, মানে আপনাদের দল, এটা কি রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে? রেজিস্ট্রেশনের ব্যাপারটা থাকে, সেটা প্রধানত আমার স্ত্রী তুলি, ওই দেখাশোনা করে। আমি প্রধানত ক্রিয়েটিভ কাজটা বেশি দেখি আর কি। আর টিকিটের মতো ওই সমস্তগুলো ওই সামলে নেয়। এবার একটু পরিচালক হিসেবে যে আপনার ভূমিকা, সেটা নিয়ে একটু জানতে ইচ্ছা করছে। যে ধরুন নাট্যকার একটা নাটক লিখলেন, এবার পরিচালকের কাজ হচ্ছে সেই নাটক থেকে চরিত্রগুলোর গঠন কিরকম হবে, তাদের তারা কিভাবে বিহেভ করবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, এই জিনিসগুলো অভিনেতার কাছে পৌঁছে দেওয়া বা কমিউনিকেট করা। আর সেখানে হয়তো নাট্যকার যেটা ভেবে সেই চরিত্রগুলো লিখেছিলেন বা তৈরি করেছিলেন,
তার সঙ্গে হয়তো আপনার যে ধারণা সেই পার্টিকুলার চরিত্র সম্পর্কে বা চরিত্রগুলো সম্পর্কে, সেগুলো হয়তো একটু আলাদাও হতে পারে। তো যে পরিচালক নাট্যকার নন, তার কি কোনো স্পেসিফিক কোনো চ্যালেঞ্জ আছে? এই নাট্যকার আর পরিচালক যদি আলাদা হয় তাহলে একটা সুবিধে আছে, কারণ পরিচালক তার মতো করে গল্পটা বলেন আর নাট্যকার তার মতো করে গল্পটা তৈরি করেছেন। দুটো মানুষ যদি এক হয় তখন দেখা যায় যে তারা অনেক সময় খুব রিজিড হয়ে যাচ্ছেন, তারা পরিচালকের রাইটার সত্তাটা অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, তার বাইরে যেতে চাইছেন না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে সেটা প্রবলেম আসছে। তো সে ব্যাপারগুলো হতে পারে, হয়। কিন্তু যদি আলাদা হয় তখন অ্যাজ এ পরিচালক আমার স্বাধীনতাটা অনেকখানি বেশি থাকে, যে আমি কিভাবে নাটকটাকে গল্পটাকে বলবো সেটা আমার উপরে নির্ভর করছে, আমি সেই ব্যাপারটাকে কোঅর্ডিনেট করছি। তারপরে যে নাটকটা লেখা হয়েছে সেটা ধরুন আমি যদি সে নাটকের সাথে কথা বলি তাহলে অনেক সময় তার কাছ থেকে সেই ফিডব্যাকগুলো পাওয়া যায় যে আমি এটাকে এইরকম ভেবেছি, এটাকে এরকম ভেবেছি, আমি একটা ক্যারেক্টারকে এরকম রোগা ভেবেছি কিন্তু আমি এত ওরকম রোগা লোক পাচ্ছি না, তখন একটা মোটা লোককে দিয়ে করাতে হচ্ছে, তখন তার পার্সপেক্টিভগুলো একটু চেঞ্জ হয়ে গেল। তো এরকম অনেক কিছু হতে পারে, কারণ পরিচালকের কাজ হচ্ছে প্র্যাকটিক্যালি ওই জিনিসটা নিয়ে গিয়ে স্টেজে দাঁড় করানো। আর যখন রাইটার লিখেছেন তখন তার ওই বোঝাটা তার মাথায় ছিল না, তো সেই ব্যাপারটা মাথায় রেখেই ব্যাপারটা করা হয় আর কি। আপনি পরিচালনা করার সময় মানে অভিনেতাদের যখন নির্দেশ দেন, তখন কি কতটা স্বাধীনতা দেন অভিনেতাদের? আমার আমি যেটা বলি যে দেখো গল্পটা হচ্ছে আমি এই জিনিসটাকে এইরকমভাবে চাইছি, এবার তুমি করো, করে দেখো কীরকম লাগছে। এবং আমি তখন দর্শক দর্শক হয়ে দেখছি যে আমি যেটা চাইছি সেটা পাচ্ছি কি না, পেলে বা কোন জায়গাটা একটু ঘষামাজা করতে হবে, কোন জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, সেই ব্যাপারগুলো তখন আমি বলি যে ভাই এই জায়গাটাকে এইভাবে করো, বা এইটাকে এতখানি না গিয়ে একটু কম করো, তাহলে আমার একটু সুবিধা হয়, বা ব্যাপারটা সেই জিনিসগুলো করি। কিন্তু স্বাধীনতা দিতেই হয়, দিই, কারণ স্বাধীনতা দিলে আমি দেখেছি অনেক বেশি ভালো কাজ পাওয়া যায়, কারণ যে অভিনেতা সে ওই ক্যারেক্টারটার সম্বন্ধে ভাবছে, কারণ সে জানে যে আমাকে যখন স্বাধীনতাটা দেয়া হয়েছে তাহলে আমি আমার পুরো শক্তি দিয়ে ওই জিনিসটাকে আমি ক্রিয়েট করার চেষ্টা করব। আর তাকে যদি অনেক নিয়ম কানুনের মধ্যে বেঁধে দেওয়া হয় তাহলে আমি দেখেছি সে খুব আড়ষ্ট হয়ে যায়, বলছে এটা করলে মনে হয় ভুল হবে, এটা করলে ভুল হবে, স্পন্টেনিয়াস ওই ব্যাপারটা পাওয়া যায় না। আর অভিনয়ের ব্যাপারটা খুব স্পন্টেনিয়াস হতে হয়, একদম একটু এদিক থেকে ওদিক হলে দর্শকের চোখে লাগে সেটা। সেটা আমি দেখেছি যদি স্বাধীনতা দেয়া হয় তারা ভালো কাজ করে, তো সেইভাবেই মোটামুটি করা হয় আর কি। আচ্ছা, নাট্যকার যদি ধরুন নাটকে চরিত্রদের সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন না রাখে, সেক্ষেত্রে তার পোশাক কি হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, এগুলো আপনি কিভাবে ঠিক করেন? স্ক্রিপ্টটা যখন পড়া হয়, একবার যখন পড়লাম তখন গল্পটা জানলাম, দ্বিতীয়বার যখন পড়লাম তখন আরও ছোট ছোট জিনিসগুলো উঠে আসলো। সেই জন্য নাটকটা করার আগে মানে লোকের কাছে মানে অভিনেতাদের কাছে পৌঁছানোর আগে নির্দেশক হিসেবে আমাকে নাটকটা বহুবার পড়তে হয়, 50-60 বার অ্যাটলিস্ট আমি স্ক্রিপ্টটা পড়ি। পড়তে 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 দেখা যাচ্ছে যে ওই ক্যারেক্টারগুলো পাতার থেকে উঠে আসছে এবং একটা জায়গায় দাঁড় হয়ে যাচ্ছে যে আচ্ছা এই ক্যারেক্টারটা তো এইরকম, কারণ বিভিন্ন কথা একই কথা বিভিন্ন রকমভাবে বলা যায়, আমি কিভাবে গল্পটা বলছি তার উপর নির্ভর করছে। তো আমি যেহেতু নিজে অভিনয় করি বা করেছি অনেক বেশি, সেই জন্যে
আমি ওই জিনিসগুলোকে অভিনেতার কাছে পৌঁছে দিতে পারি যে ভাই দেখ তো এইভাবে করা যায় কিনা, কি ওইভাবে করা যায় কিনা, বা এই জিনিসটাকে এইভাবে চাইছি। আর তার আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি যেখানে নাটক করি, যে সিডনির ওই জায়গায়, সেখানে যারা নাটক করেন মোটামুটি তাদের সকলের সাথে আমার সকলকে আমি চিনি, জানি, এবং তারা কতখানি কে কতখানি স্টেজ আছে, ফ্রি আছেন, সেই ব্যাপারগুলো মোটামুটি একটা ধারণা রয়েছে, এবং সেটা খুব সাহায্য করে যে কে কতটা করতে পারবে, কতটা করতে পারবে না। তারপরে সেই ব্যাপারগুলো থাকে, সেটা একটা তো, কারণ আমরা তো ওখানে তো মানে পেইড অ্যাক্টরদের সাথে তো কাজ করি না, তাদেরকে তৈরি করতে হয়, অনেক সময় তাদেরকে শিখিয়েও নিতে হয়, সেই ব্যাপারগুলো তো অবশ্যই থাকে। বাংলা থিয়েটারের কোনো কি চ্যালেঞ্জেস এই মুহূর্তে আছে বলে? আমি এই কিছুদিন আগে কথা হচ্ছিল থিয়েটারের কিছু মনস্ক মানুষের সাথে, তা আমি বলছিলাম আমাদের যে প্রবলেম সিডনিতে, যে লোকজন বড্ড কম, দর্শক বড় কম, নাটক দেখার লোক বড় কম। তা আমি উইঞ্চ করছিলাম, তারপরে দেখলাম যে এখানেও তারা বলছেন তাদেরও নাটক দেখার খুব লোক কম। তখন মনে হলো যে ব্যাপারটা, প্রবলেমটা শুধু আমার না, সবারই একই প্রবলেম, যে নাটক দেখার লোক কম। এবং সেটা যে কেন, সে ব্যাপার, সে উত্তরটা আমরা মনে হয় কেউই সঠিকভাবে জানি না। কিছু কিছু নাটকে অনেক লোক হয়, কিছু কিছু নাটকে লোক হয় না, কিন্তু সকলেই চেষ্টা করে। কিছু নাটকে সাফল্য পাচ্ছে, কেউ নাটকে সাফল্য পাচ্ছেন না, সেই ব্যাপারটা। তবে ইন জেনারেল নাটক দেখার লোক কম। চিরকালই তো ছিল নাটক একটা বিশেষ দর্শক গোষ্ঠী নাটক দেখতেন সবাই, যেমন সিনেমার একটা মাস অডিয়েন্স আছে, সেরকম তো নাটকের ক্ষেত্রে একটা স্পেসিফিক একটা পার্টিকুলার গ্রুপের লোকজনই নাটক দেখতে পছন্দ, মানে যাদের একটু সেন্স আছে, থিয়েটারের সেন্স আছে, সেরকম লোকজনই নাটক দেখে। দেখুন, আমাদের নাটক মানে এই যে মানে থিয়েটার, যাত্রা, বা এই যে ব্যাপারটা, পারফর্মিং আর্টসের যে জায়গাটা, সেইখানে গিয়ে, যাত্রায় তো অনেক লোক যেত এবং একদম সাধারণ মানুষে যেত। তারা তো শুনেছি নাকি এখন যাত্রা প্রায় উঠে যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা হয়েছে। একটা সময় ছিল ফিল্মের লোকেরা গিয়ে যাত্রা করতো, কারণ যাত্রার অনেক বেশি পয়সা ছিল। আজকে পরিপ্রেক্ষিতে ব্যাপারগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি নাটকের লোক তৈরি হচ্ছে, দর্শক তৈরি হচ্ছে, কিন্তু খুব কম, সেটা আমার মনে হয়েছে। মাস তারা থিয়েটার না দেখে হয়তো ফিল্ম বা টিভি দেখছেন। সিরিয়াল একটা বড় একটা অংশ। সাধারণ লোকে যখন এমনিতে থিয়েটার হতো বিভিন্ন জায়গায়, কাশী বিশ্বনাথ মঞ্চ বা স্টার থিয়েটার, ওই সমস্ত জায়গায় যখন হতো কমার্শিয়াল থিয়েটার, সেগুলো হতো, সেগুলো তো এখনো উঠে গেল। সাধারণত আমার মনে হচ্ছে সাধারণ লোকে যারা ওইখানে যেত, তারা এখন আর সেই দর্শকের একটা বড় অংশ আমরা ওখানে লুজ করেছি। ঘরে বসে লোকে এখন সিরিয়ালে, তারা এখন সিরিয়াল দেখেন, তারা এখন আর নাটক দেখেন না, সেটা অবশ্যই একটা কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে, নতুন যারা আসছে তারা একদম কোর থিয়েটার ভালোবাসার লোক কিছু উঠছে, কিন্তু সেটা খুব কম। মানে শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্যে সেটা এনাফ কিনা সেটা ঠিক আমি জানি না। প্রোডাকশন কি এখন তত ভালো হচ্ছে? প্রোডাকশন এখন কিন্তু অনেক বেশি হচ্ছে, এখন বেশি হচ্ছে। ভালো কথাটা তো আপেক্ষিক, আপনি কোনটাকে ভালো বলবেন, কোনটাকে ভালো বলবেন না। আমার ভালো লাগলে সেটা ভালো, আপনার ভালো লাগলে সেটা আপনার ভালো, তার মানে এই নয় যে আপনার আপনার মতের মিল হবে, তার কোনো কথা নেই। আমি টিকিট কেটে যদি নাটক দেখতে চাই, তখন আমার ভালো লাগলে তবে যাব, নইলে যাব না। সেই আমি টিকিটটা কেটে যাব কি না, সেই আমি লোককে টিকিট কাটাতে পারছি না, এইটা হচ্ছে মোদ্দা কথা।
সেই চ্যালেঞ্জ ফিল্মেরও আছে, এখন ফিল্মেরও অবশ্যই আছে, সকলেরই সেই চ্যালেঞ্জার রয়েছে। নাটকের জায়গায় আমি একজন ফিল্ম স্টারকে নিয়ে এসে যদি একটা নাটক করাই, তাহলে দেখছি বেশ ভালো কাটতি হচ্ছে, সেই ব্যাপারটা আছে। যে লোক জীবনে কোনোদিন নাটক দেখতে আসেনি, তিনি ওই ফিল্ম স্টারকে দেখার জন্য, তার সাথে সেলফি তোলার জন্য নাটক দেখতে আসছেন, সেটা সবসময় থাকবে। কিন্তু তাদেরকে তো আমি বলতে পারবো না যে আমি একটা থিয়েটার দেখার একটা নতুন লোক তৈরি করেছি, না, করিনি। তাহলে কি আপনি বলতে চান যে দর্শক তৈরি করা যায় না? দর্শক তৈরি করা যায়, কন্টিনিউয়াসলি ভালো কাজ করে যেতে হবে, তাহলে দর্শক তৈরি একটা হয়। আমি আমার কথা বলতে পারি, সিডনিতে একটা সময় দর্শক কমতে কমতে একটা জায়গায় 70-75 লোক সামনে বসে থাকতেন। আমি 2003-এ পালিয়ে বেড়ায় বলে একটা নাটক করেছিলাম, মনোজবাবুর লেখা। সেটার পরে ওটা আমার প্রথম ডাইরেকশনের নাটক ওখানে। সেটা করার পরে দর্শক সংখ্যা প্রায় 200-র কাছাকাছি পরের বছর আমি পেয়েছি। কারণ প্রথম বছর যেহেতু ওই পালিবেড়াটা খুব ভালো হয়েছিল, কিন্তু ওখানে একটাই না সই করা যায়, তার বেশি করা যায় না, সেটা একটা প্রবলেম আছে। তা দ্বিতীয় বছর যখন শোভাযাত্রা করলাম, দেখলাম প্রায় 200-র কাছাকাছি লোক এসছে। তাই সেটা একটা কিন্তু ভালো সাইন, এবং তখন মনে হলো যে ভালো কাজ যদি করা যায় তাহলে দর্শক আসবে। তা এখন যেমন আমরা যে নাটকগুলো করি, তাতে মোটামুটি একটা শো হল মোটামুটি ভরা, ছোট সাইজের হল মোটামুটি ভরা, সেই ব্যাপারটা আমরা করতে পারছি। পকেট থেকে পয়সা অল্প দিতে হচ্ছে, আর কিন্তু করতে পারছি। কিছু স্পন্সর আমরা পাচ্ছি এখন, তারা আমাদের হেল্প করছেন। তাই সব কিছু মিলে আমি কিন্তু দেখতে পাচ্ছি দের ইজ এ পজিটিভ ব্যাপার হচ্ছে। আমি মনে করছি না ওটা নেগেটিভ, আমি দের ইজ এ পজিটিভ। প্রতি বছরই নতুন প্রোডাকশন করেন? হ্যাঁ, পুরনো প্রোডাকশনগুলো রিরান? আমাদের ওখানে সেই সুযোগটা নেই। আমি এখানে আজকে একাডেমিতে আগামী 5ই জানুয়ারিতে আমাদের লায়লা নাটকটা মঞ্চস্থ করতে চলেছি। এটা আমাদের সেকেন্ড শো, মানে সিডনিতে একটা শো হয়েছিল, এটা আমাদের সেকেন্ড শো হবে। আচ্ছা, হ্যাঁ, তা প্রত্যেকটা নাটকের একটা শো করতে পারি। যেটা ভালো লাগলো লোকেদের, সেটা আরো একবার করার কথা মনে হয় না, যে একবার করি? সবসময় ইচ্ছে হয়, সবসময় ইচ্ছে। লিমিটেড দর্শক রিরান করলে আবার তারা আসবেন কিনা সেটা একটা ব্যাপার। জানি না, কারণ ওখানে এক একটা হলের দাম টামগুলো এত বেশি যে দ্বিতীয়বার করার ইচ্ছে থাকলেও উপায় থাকে না, মানে আনলেস আনটিল ওই দর্শক সংখ্যাটা ওরকম যদি না আসে, তাহলে সেটা করা যায় না। আর তারপরে তার মানে এই নয় যে আমরা কিন্তু যারা অভিনয় করছেন বা ইয়ে করছেন তারা কিন্তু পয়সা নেন না, তারা এমনি আসেন অভিনয় করার জন্যে, বা শুধু ওই হলের ভাড়া, টেকনিশিয়ানদের ভাড়া দিতেই প্রচুর প্রচুর পয়সা চলে যায়। হ্যাঁ, মানে দ্বিতীয়বার করলে সেটের পয়সাটা লাগে না, সেটের পয়সাটা প্রথমবারের পয়সা ইয়ে হয়ে যায়। মানে সেট আর কস্টিউম এগুলোই ইয়ে, হল লাইট সাউন্ডের পয়সা যেগুলো সেগুলোতে দিতে হয়, সেটা অনেকখানি, সেটা একটা অসুবিধা আমাদের ক্ষেত্রে। এখন যে প্রশ্নটা মাথায় আসছে আমার, যে এটা দুটো প্রশ্ন আসলে একই রকম, প্রায় দুটো প্রশ্নেরই একই ধারা। এক হচ্ছে যে বাংলায় মৌলিক নাটক কি কম, আর বাংলার থিয়েটারে শেক্সপিয়ারের এত প্রভাব কেন? মৌলিক নাটক কম নয়, কিন্তু নাটক থিয়েটার এটা অরিজিনালি এসেছে পাশ্চাত্য সভ্যতা থেকে, সেখান থেকেই বেশিরভাগটা এসছে। এবং তারপরে যারা আমাদের এখানে নাটক লেখেন, তারা ভীষণভাবে পাশ্চাত্য ওই সংস্কৃতির সাথে যুক্ত, এবং বিভিন্ন নাটক দেখেছেন, দেখে ভালো লেগেছে, তারপরে সেটাকে অ্যাডাপ্ট করেছেন। সেই ব্যাপারটা, সেটা একটা সোর্স, বড় সোর্স।
আর আমাদের এখানে প্রধানত মৌলিক বলতে মহাভারত, রামায়ণ এই ব্যাপারগুলো আছে, এবং তার উপরে বিভিন্ন দলে বিভিন্ন রকম কাজ করে। পৌরাণিক যে এরিয়াটা সেইখানে কাজ করে, প্রচুর লোকে ওখানে করছেন। আপনাকে দিতে হবে, বিভিন্ন রকমের গল্প বলতে হবে, নাহলে তো লোকের তো নইলে হয়ে যাবে, একঘেয়ে লেগে যাবে। তো সেই ক্ষেত্রে সব কিছুই আসছে আর কি, মানে পাশ্চাত্য থিয়েটারও যেমন আসছে, আবার নতুন ছেলেপেলেরা নতুনভাবেও লিখছে, সেটাও আসছে। আর শেক্সপিয়ারের প্রভাব নাটকের উপরে ভীষণ রকমভাবেই রয়েছে, কারণ তিনি নাটকটা লিখেছেন এবং নাটক এর জন্য যে বেসিক ব্যাপারগুলো দরকার হয় সেইগুলোর ভিত্তি করে লিখেছেন। আমরা ম্যাকবেথ করেছি গত বছর, ময়ূখ নামে এখানে কেউ থাকে না, তা সেটা অ্যাডাপ্ট করেছি আমরা ম্যাকবেথকে। আমি সেটা করতে গিয়ে তখন দেখলাম যে প্রায় 250-র উপরে ম্যাকবেথ আছে। মানে আমি 250 বললাম এই জন্যে যে মোটামুটি ওই ব্যাপারটা চোখে এসছে, পড়েছি, অ্যাভেলেবেল ইনফরমেশানে অ্যাডাপ্ট করেছি বিভিন্ন রকমভাবে। সেই অ্যাডাপ্টেবিলিটিটা সেই জন্য শেক্সপিয়ারের উপরে ভীষণ রকমভাবে। তবে শেক্সপিয়ারের যে সব নাটকগুলো যে অত জনপ্রিয় তা কিন্তু নয়, বিশেষ করে ম্যাকবেথ, হ্যামলেট ইত্যাদি ওইগুলো অনেক বেশি জনপ্রিয়। অনেক ধন্যবাদ আপনাকে টিটো, এসে আমাদের অনেক সুন্দর সুন্দর কথা বললেন নাটক সম্পর্কে। আর আপনি নিজের একটা প্রফেশনাল জগৎ থাকা সত্ত্বেও যে থিয়েটারকে এতটা সময় দিচ্ছেন, সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আপনি কলকাতায় লায়লা অভিনয় করছেন, এরপরে লায়লার পরে কোন প্রোডাকশন প্ল্যান করেছেন? নতুন বছরের প্রোডাকশন আমাদের চিন্তাভাবনা রয়েছে। ওয়েট আনটিল ডার্ক বলে একটা সিনেমা হয়েছিল, তার উপরে একটা অ্যাডাপ্টেশন করার কথা হচ্ছে, কিছুটা লেখা হয়েছে, তবে কবে সেটা মঞ্চস্থ করতে পারবো সেটা এখনও জানি না, তবে সেটা মাথায় রয়েছে। এছাড়া অন্যান্য আরও কিছু গল্প সবসময় মাথায় থাকে, কোনটা কখন করতে পারি সেটা নির্ভর করছে অন্যান্য সার্কামস্টেন্স কীভাবে হয় তার উপরে। তবে নতুন নাটক লিখে করার কথাই আমরা ভাবছি, চিন্তা করছি। গত বছর আমরা নাথপতি অনাথবধ নাটকটা মঞ্চস্থ করার সুযোগ পেয়েছিলাম সিডনিতে বসে, সেটা ওখানে খুবই জনপ্রিয় হয়েছিল, লোকের ভালো লেগেছিল। মানে 2024-এ আমরা সেটা করেছি, 2025-এ নতুন নাটক আসবে, তারপর দেখি কোথায় টেনে নিয়ে যায়। আর ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে আপনাদের এই গল্প সপ্পর মধ্যে আনার জন্য, থ্যাংক ইউ। আপনিও তো গল্প বলেন, আপনাদের তো কাজটা গল্প বলার, আর আমাদের কাজ মানুষের জীবনের থেকে গল্প খুঁজে নেওয়ার। তো গল্প সপ্প আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আপনিও আরও অনেক গল্প বলুন। আপনার পরিচালনার মাধ্যমে মঞ্চে সেই সফল নাটক দেখবার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। যেহেতু আমরা কলকাতায় থাকি, সব নাটক হয়তো দেখতে পারবো না সিডনিতে গিয়ে, কিন্তু সিডনি থেকে যদি এরকমভাবে আপনি কলকাতায় এসে নাটক করার সুযোগ পান, আমাদেরও ভালো লাগবে। যে বাঙালি কলকাতার বাইরে গেলেও কলকাতাকে মনের মধ্যে কোথাও না কোথাও লালন করে, এত বছর পরেও, এত মানে গোটা জীবনটা বিদেশে থাকার পরেও বাংলার সংস্কৃতির প্রতি ভালোবাসাটাকে যে আপনি বাঁচিয়ে রেখেছেন এবং বয়ে নিয়ে চলেছেন, এটাই একটা ভীষণ ভালো লাগার জায়গা তৈরি করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন, আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।